নমস্কার সকলকে। আজ সুকান্ত ভট্টাচার্যের লেখা রানার কবিতাটি পাঠ করব এবং কবিতার প্রত্যেকটি লাইন সরল বাংলা ভাষায় ব্যাখ্যা করব। তো কবিতা শুরু করার পূর্বে জানাই, সুকান্ত ভট্টাচার্য যিনি এই কবিতার লেখক, তিনি এই পৃথিবীতে মাত্র ২১টি বছর বেঁচেছিলেন। যার জন্ম হয়েছিল ১৯২৬ সালের ১৫ই আগস্ট কলকাতার কালীঘাটের তার মাতামহের বাড়িতে, এবং তার মৃত্যু হয়েছিল ১৯৪৭ সালের ১৩ই মে কলকাতার যাদবপুরের সন্নিকটে। এবং তার মৃত্যু হয়েছিল ম্যালেরিয়া এবং দুরারোগ্য যক্ষ্মা রোগে অর্থাৎ ক্ষয় রোগে আক্রান্ত হয়েই তার দেহ অবসান ঘটে। তার পিতা ছিলেন নিবারণ ভট্টাচার্য এবং মাতা ছিলেন সুনীতি দেবী। জানা যায় যে ১৯৪৫ সালে তিনি বেলেঘাটা দেশবন্ধু স্কুলে প্রবেশিকা পরীক্ষা দেন, কিন্তু সেই পরীক্ষায় তিনি অকৃতকার্য হন। এই সময়ই বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় তার শিক্ষার অবসান ঘটে। তার কবিতার মূল সুরই ছিল শ্রমজীবী মানুষের যন্ত্রণা, শ্রমজীবী মানুষের দুঃখ, শ্রমজীবী মানুষের সংগ্রাম। এবং তিনি মূলত মার্ক্সবাদী ভাবধারায় দীক্ষিত ছিলেন, এবং তার কবিতার মূল সুরই ছিল সাম্যবাদের গান, অর্থাৎ সাম্যনীতি, অর্থাৎ সাম্য চিন্তাভাবনা। যেই সময় ৪৩-এর মন্বন্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধ মার্ক্সবাদীদের একটা অগ্রাসন এবং একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়, সেই সময় তিনি তাদের বিরুদ্ধে কলম ধরেন। এবং ১৯৪৪ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত যে সমস্ত কবিতা রচনা হয়েছিল, সেই কবিতাগুলোকেই ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়। এবং এই ছাড়পত্র কাব্যগ্রন্থটি তার মৃত্যুর পরের বছর ১৯৪৮ সালে প্রকাশিত হয়। এবং এই ছাড়পত্র কাব্যগ্রন্থে মোট ৩৭টি কবিতা রয়েছে। তার মধ্যে একটি কবিতা নাম হচ্ছে রানার, যেটি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। তো রানার কবিতাটির রচয়িতা হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য, এবং যিনি আমাদের বিশ্ব সংসারে কিশোর কবি এবং তরুণ নজরুল নামে পরিচিত। তো রানার শব্দটি আক্ষরিক অর্থ, রানার শব্দটি ইংরাজি রান শব্দ থেকে এসছে। রান শব্দের অর্থ হচ্ছে দৌড়ানো, কিন্তু কবির ভাষায় রানার বলতে তিনি বুঝিয়েছেন ডাক হরকরাদের। এই ডাক হরকরা বলতে বোঝায় যারা ডাক বা মেসেজ বা বার্তাটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান, অর্থাৎ ঠিকাদারদের দ্বারা নিযুক্ত এই ডাক হরকরারা পোস্ট অফিস থেকে, মানে বিভিন্ন পোস্ট অফিস থেকে পত্রগুলোকে নির্বাচন করে সেগুলোকে নির্দিষ্ট গৃহে নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে হতো। অর্থাৎ তাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমটা ছিল এতটাই চরমতম পরিশ্রম, তাদের পরিশ্রমটা ছিল এতটাই কষ্টকর, যারা নিজেদের কর্মে প্রবৃত্ত হতে, নিজেদের কর্মে সাফল্যমণ্ডিত হতে, নিজেদের কর্মে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ায় তারা রাতের অন্ধকারে ছুটে চলত নির্দিষ্ট বাড়িতে নির্দিষ্ট সময়ে বার্তাটাকে পৌঁছে দেওয়ার জন্য। তো কবি বলছেন যে রানার রাতের অন্ধকারে দৌড়াচ্ছে তার কর্মসিদ্ধির উদ্দেশ্যে। তো কবিতায় কি বলা হচ্ছে যে রানার ছুটেছে তাই ঝুমঝুম, ঘণ্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। আমরা জানি যে রানার অর্থাৎ ডাক হরকরা, সে রাত্রে দৌড়ুন, তার হাতে থাকতো একটা লণ্ঠন এবং তার হাতে থাকতো একটা বল্লভ। সেই বল্লভ অস্ত্র থাকার কারণ হচ্ছে কি না, রাতের অন্ধকারে কোনো প্রতিকূল জিনিস, সেটা হতে পারে কোনো দস্যু দানবের দল বা হতে পারে কোনো ভয়ঙ্কর জন্তু, তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তার হাতে থাকতো একটা বল্লভ, এবং সেই বল্লভে একটা ঘণ্টা বাঁধা থাকতো। তো সেই ঘণ্টা থেকেই ঝুমঝুম শব্দ সৃষ্টি হচ্ছে, এবং রানার অর্থাৎ সেই ডাক হরকরার হাতে রয়েছে খবরের বোঝা, অর্থাৎ খবরের স্তূপ, মানুষের সুখ দুঃখের খবর, মানুষের প্রার্থনা আশার খবর। সেই খবরের বোঝা সে হাতে নিয়ে রাতের অন্ধকারে দৌড়াচ্ছে, এবং দৌড়ানোর কারণেই ঝুমঝুম শব্দ সৃষ্টি হচ্ছে। বলছে রানার চলেছে রানার,
রাত্রির রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার রাত্রির পথে পথে চলেছে এবং কোনো নিষেধই সে মানছে না, কোনো নিষেধই যেন বাধা হয়ে দাঁড়াতে পারছে না। আমরা জানি যারা নিজের কার্যে বা কর্মে দৃঢ় প্রতিজ্ঞ থাকে তাদের কোনো বাধাই তাদের থামাতে পারে না। তারা নিজের কাজে এতটাই চরমতম কর্তব্যপরায়ণ, তারা সেই কাজ অবশ্যই করে। তাই রাতের অন্ধকারে সে যখন দৌড়াচ্ছে, কোনো নিষেধই যেন তাকে আটকাতে পারছে না। এই নিষেধ কি? না, নিষেধ হতে পারে কোনো প্রতিকূল কোনো জিনিস, সেটা হতে পারে কোনো দস্যু দানব বা হতে পারে কোনো জন্তু। তো কোনো বিষয় সে ভয় পাচ্ছে না, সে দিগন্ত থেকে দিগন্তে ছুটছে। দিগন্ত শব্দটা কি? না, দিগন্ত শব্দটাকে সন্ধি ভাঙলে হয় দিক, দয়স্যি কয় হসন্ত, দিক যুক্ত অন্ত, অর্থাৎ দিকের শেষ, অর্থাৎ দিকের শেষ। তো এখান থেকে কবি দিগন্ত, মানে এই কবিতায় কবি দিগন্ত থেকে দিগন্ত বলতে বুঝিয়েছেন দূরত্বটা বোঝাতে চেয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে কত দূরত্ব দূরে, এক প্রান্ত থেকে অনেক দূরে সে ছুটে চলেছে শুধুমাত্র নিজের ডিউটিটাকে করার জন্য, নির্দিষ্ট সময়ে সেই বার্তাটাকে পৌঁছানোর জন্য। তো বলছে সে কাজ নিয়েছে, তার সে ডিউটি রয়েছে কি? না, নতুন খবর আনার, মানুষের কাছে নতুন খবর পৌঁছে দেওয়ার, এবং আবার কোনো নতুন খবর সেখান থেকে সংগ্রহ করে আবার কোনো ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া। যে রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। যে রানার সে রানার পিঠে রয়েছে একটা জাহাজের মতো বোঝা। জাহাজ যেমন কি না, এক বন্দর থেকে অন্য বন্দরে যায় বিভিন্ন পণ্য দ্রব্যাদি, এক স্থান থেকে অন্য স্থানে, মানে এক বন্দর থেকে অন্য বন্দরে ট্রান্সফার করার জন্য। তার পিঠে যেমন, জাহাজের পিঠে যেমন একটা মানে অসংখ্য দ্রব্যাদিতে পরিপূর্ণ যেটা স্তূপ, যে বোঝা, সেরকমভাবেই যেন রানার সেই বোঝা নিয়ে এগিয়ে চলেছে দুর্বার গতিতে, এবং যে কোনো বাধাই মানছে না। অর্থাৎ এখানে জাহাজের সঙ্গে রানার তুলনা করেছে, এবং জাহাজের যে বোঝা, সেই বোঝার সঙ্গে তুলনা করেছে সেই চিঠি সংবাদের বোঝাটাকে। অর্থাৎ তার পিঠে যে বোঝাটা রয়েছে যেন সেই জাহাজের ওপরে বোঝা, এবং এখানে রানার রয়েছে যেন সেই জাহাজের মতনই সে যেন বোঝা নিয়ে এগিয়ে চলেছে শুধুমাত্র ডেলিভার করার উদ্দেশ্যে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তিকে। তো বলা হচ্ছে রানার চলেছে বুঝি ভোর হয়, আরো জোরে এ রানার দুর্বার দুর্জয়। রানার চলেছে, রানার দৌড়াচ্ছে, এবং সে বুঝি, অর্থাৎ সে আশঙ্কা করছে হয়তো ভোর হয়ে আসছে। আমরা জানি যে ভোর হওয়া মানে কি? একটা নতুন দিনের সূচনা, এবং ভোর হওয়া মানে কি? রানার দৃষ্টিভঙ্গিতে এখানে সেই কার্যের সমাপ্তি রেখা, অর্থাৎ সমাপ্তির সময়। অর্থাৎ সে আশঙ্কা করছে হয়তো ভোর হয়ে আসছে। তাই কবি বলছেন আরো জোরে এ রানার, আরো জোরে তুমি দৌড়াও। আর এই রানার কেমন? এই রানার হচ্ছে দুর্বার দুর্জয়। দুর্বার শব্দের অর্থ কি? যাকে বাধা দেওয়া যায় না, থামানো যায় না। আর দুর্জয় মানে কি? যাকে জয় করা যায় না, অর্থাৎ পরাজিত করা যায় না। অর্থাৎ এই রানাকে থামানো যাবে না, এই রানাকে থামানো যাবে না, এই রানাকে পরাজিত করা যাবে না। সে যেন নিজের কার্যে সে সাফল্যমণ্ডিত হবেই। তাই সে আশঙ্কা করছে বুঝি ভোর হয়, কিন্তু কবি বলছেন এ রানার দুর্বার দুর্জয়, এ রানার দুর্বার দুর্জয়। বলছে তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ বুঝি হয় লাল ও পূর্বকোণ। আরো পথ বুঝি হয় লাল ও পূর্বকোণ। যে তার জীবনের স্বপ্নের মতো পিছু সরে যায় বন, সে দৌড়াচ্ছে এবং পিছনে বনগুলো সরে যাচ্ছে। তো তার জীবনের স্বপ্নের মতনই, মানে মানুষের জীবনের যে স্বপ্ন থাকে, যে ভালোভাবে বাঁচবো, ভালো কিছু পড়বো, ভালো খাবো, এবং নিজের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ভালো সময় কাটাবো, কিন্তু দুর্ভিক্ষের দরুন না ঠিকমতো খেতে পাওয়ার দরুন তাকে যে কোনো কার্যে প্রবৃত্ত হতে হয়, এবং জীবনের যে ভালো থাকার স্বপ্ন, ভালো কিছু করার আশা, সেগুলো পিছনেই পড়ে যায়, পিছনেই পড়ে থেকে যায়। যেমন করে কি হয় না, বর্তমান সমাজে, মানে বর্তমান
বর্তমান যে আমাদের রিক্রুটমেন্ট সিস্টেম, বর্তমান যে আমাদের নিয়োগ প্রক্রিয়া, সেখানে কি হচ্ছে না, একটা হাই এডুকেটেড ছেলে যে হয়তো কলেজ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে, যে হয়তো একটা বড় ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করছে, সে হয়তো বিএড অর্থাৎ ব্যাচেলর অফ ডিগ্রি করছে, বিএড কোর্স সম্পন্ন করছে, তারপরেও সে কী করছে না, কোনো রিক্রুটমেন্ট নেই, বাধ্য হয়ে তাকে একটা কর্পোরেট সেক্টরে কাজে ঢুকতে হচ্ছে। কর্পোরেট সেক্টরের যে হিউজ টার্গেট, হিউজ প্রেশার, তাকে সেটা নিতে হচ্ছে, এবং সেই কাজ সে ছাড়তেও পারছে না, কারণ সেটা ছাড়া তো কোনো অপশন নেই, এবং নিয়োগ প্রক্রিয়া প্রায় বন্ধই হয়ে আসছে। যাই হোক, তো সেখানে কি হচ্ছে না, সে তার জীবনে যে স্বপ্ন ছিল যে একটা স্কুলের টিচার হবে বা ডক্টরেট করে একটা কলেজের প্রফেসর হবে, তার সেই স্বপ্নই থেকে যাচ্ছে। কোনো রকম সংসার চালানোর দরুন সে কোনো একটা কর্পোরেট সেক্টরে কাজে ঢুকছে, যেমন করে রানার রাতের অন্ধকারে দৌড়াচ্ছে নিজের বোঝাগুলোকে নিয়ে, চিঠি সংবাদের বোঝা নিয়ে নির্দিষ্ট বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। সেরকমভাবে একটা হাই এডুকেটেড স্টুডেন্টও একটা কর্পোরেট ব্যাংকই হয়তো লোন ডিপার্টমেন্টে কাজে গিয়ে সেই বোঝার মতোই টার্গেটগুলোকে কাঁধে করে নিয়ে দৌড়াচ্ছে। টার্গেট ফুলফিল না হলে হয়তো পেমেন্ট পাবে না, বা পেমেন্টটা খুবই কম, ইনসেন্টিভ না পেলে হয়তো রুম রেন্টও দেওয়া হবে না, বাড়িতেও টাকা পাঠানো হবে না। তো সে দুর্গতিতে ছুটে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে টার্গেটগুলোকে ফুলফিল করার জন্য। জীবনের যা স্বপ্ন ছিল, জীবনের যা ইচ্ছাগুলো ছিল, সেগুলো বিসর্জন দিয়ে সে সেই কার্যটাকেই প্রধান কার্যরূপে স্বীকার করে ছুটে চলেছে। ঠিক তেমনভাবেই রানারও কী করছে না, নিজের জীবনের সব স্বপ্নগুলোকে পিছনে ফেলে, যেমন করে বনগুলো পিছনে সরে যাচ্ছে, সেরকমভাবে তার জীবনের স্বপ্নগুলো পিছনে সরে যাচ্ছে, এবং সে দুর্বার গতিতে এগিয়ে চলেছে নিজের কার্যে সাফল্যমণ্ডিত হওয়ার জন্য। বলছে আরও পথ বুঝি হয় লাল ও পূর্বকোণ। লাল ও পূর্বকোণ বলতে কী বোঝাচ্ছে না, পূর্ব দিক আমাদের সূর্য উদিত হওয়ার দিক, এবং পূর্ব দিকে যখন সূর্য উদিত হয় তখন পূর্বাকাশে একটা লাল একটা আভা সৃষ্টি হয়, যেন মনে হয় যেন কেউ সিঁদুর গুলে পূর্বাকাশে মাখিয়ে দিয়েছে। তো এখান থেকে প্রমাণিত হচ্ছে, সে বুঝছে, সে ভয় পাচ্ছে হয়তো পূর্বকোণ লাল হয়ে আসছে, সে আশঙ্কা করছে হয়তো পূর্বকোণ লাল হয়ে আসছে, অর্থাৎ সকাল হয়ে আসছে, কিন্তু আমি এখনও নিজের কার্য করতে সাফল্যমণ্ডিত হইনি, কার্য করতে পারিনি, তাই আমাকে আরও দৌড়াতে হবে, আরও পথ যেতে হবে। নির্দিষ্ট সময়ের আগেই, সূর্য ওঠার আগেই, রাত্রি থাকতে থাকতেই আমাকে পৌঁছে দিতে হবে আমার এই পিঠে বোঝার মধ্যে অবস্থিত পত্রগুলোকে নির্দিষ্ট ঠিকানায়। বলছে অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়, অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়। বলছে সমাজের তাকে যারা নিযুক্ত করেছে সেই ঠিকাদাররা তার এই পরিশ্রমকে দেখতে পাচ্ছে না, কিন্তু আকাশে তারারা তার এই পরিশ্রমকে দেখতে পাচ্ছে, এবং তার এই পরিশ্রমকে দেখে তারা অবাক হচ্ছে এবং ভাবছে কী করে রানার একটা হরিণের মতো এত সবেগে ছুটে চলেছে। আমরা হরিণের যে দৌড় বা হরিণের যে ছুট, সেটা আমরা ক্লাস 12-এও পেয়েছিলাম, যেটা জীবনানন্দ দাশের লেখা ছিল মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত শিকার কবিতা। সেই শিকার কবিতায় পেয়েছিলাম একটি চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে কোনো এক হরিণ রাতের অন্ধকারে অর্জুনের বন থেকে সুন্দরীর বনে সে দৌড়েছিল নিজের প্রাণটাকে রক্ষা পাওয়ানোর উদ্দেশ্যে। তো কবির ভাষায় তারাদের দৃষ্টিভঙ্গি থেকে হয়তো তারা ভাবছে অবাক হয়ে যে কী করে একটা হরিণের মতো সবেগে রানার ছুটে চলেছে। তো অবাক হওয়া বা যেটা দেখে হয়তো তাদের প্রতি মাইনে বৃদ্ধি
বা বেতন বৃদ্ধি, তাদের বেতন বৃদ্ধি বা সম্মান দেওয়ার দরকার ছিল, অবাক হওয়ার দরকার ছিল, তারা অবাক হচ্ছে না। আকাশের তারারা অবাক হয়ে যাচ্ছে এটা ভেবেছে, কী করে রানার এত দ্রুত গতিতে একটা হরিণের মতো দৌড়ে চলেছে। যে কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার পৌঁছে যাবে, কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভরে। কত গ্রাম কত পথ সরে সরে যাচ্ছে, এবং কবির বিশ্বাস রানার অবশ্যই তার ডেস্টিনেশনে একটা সময় অবশ্যই পৌঁছাবে। রানার অবশ্যই নির্দিষ্ট সময়ে ভোর হওয়ার পূর্বেই নির্দিষ্ট বাড়িতে তার সংবাদটা পৌঁছে দেবে। বলছে হাতে লণ্ঠন করে ঠনঠন জোনাকিটা দেয় আলো, মাভই রানার এখনো রাতের কালো। বলছে হাতে লণ্ঠন করে ঠনঠন, সে রাতের অন্ধকারে লণ্ঠন হাতে নিয়ে দৌড়াচ্ছে এবং সেখান থেকে ঠনঠন শব্দ সৃষ্টি হচ্ছে এবং জোনাকিরা আলো দান করছে এবং জোনাকিদের আলো তার দৃষ্টিগোচর হচ্ছে, অর্থাৎ সেখান থেকে প্রমাণিত হচ্ছে এখনো রাত্রি রয়েছে, এখনো রাত্রির কালো রয়েছে। তাই বলা হচ্ছে, তাই কবি রানারকে বলছেন মাভই রানার, অর্থাৎ মাভই শব্দের অর্থ হচ্ছে ভয় পেও না, ভয় পেও না রানার, এখনো রাতের কালো, মানে এখনো রাত্রি রয়েছে, এখনো তোমার সময় রয়েছে, তুমি দৌড়াও, তুমি ছোট, তুমি তোমার কাজে অবশ্যই সাফল্যমণ্ডিত হবে। তো বলছে এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে। বলছে নট মানে শুধুমাত্র এই বিশেষ রাত্রিতেই নয়, মানে নট দিস পার্টিকুলার নাইট, সে জীবনের বহু বছর ধরে জীবনের বহু তার জীবনের বহু রাত্রিতেই সে এমন করেই মানুষের খবর গ্রহিতার কাছে পৌঁছে দিয়েছে। মানে আজ যে সে দৌড়াচ্ছে, শুধু আজ নয়, এরকম করে বহু বছর ধরেই সে কী করছে, মানুষের সংবাদ, সুখ দুঃখের সংবাদ নির্দিষ্ট সময়ে সে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। কেমন রানার? না ক্ষুধিত রানার। ক্ষুধিত কেন বলেছে? ক্ষুধিত বলতে বোঝায় যে ক্ষুধার্ত, যে নির্দিষ্ট সময়ে খাদ্য পায় না। এখানে রানার কি হচ্ছে, সে লোকের খবর বইতে ব্যতিব্যস্ত রয়েছে, কারণ তাকে সেই কার্যে নিযুক্ত করা হয়েছে, কিন্তু সে নিজের ক্ষুধা নিবারণের কোনো খাদ্য সময় মতো পাচ্ছে না, পেটে খিদে নিয়ে সে দৌড়াচ্ছে। এখান থেকে কবি বুঝিয়েছেন যে শ্রমজীবী সাধারণ মানুষ কিভাবে নিজেদের শারীরিক পরিশ্রম করে, কিন্তু শরীরের যে উপাদান স্বরূপ যে খাবার, শরীরটাকে মানে তার যে খাবার সে সেভাবে গ্রহণ করে না, কিন্তু সে কার্যে প্রবৃত্ত হয়। তো ক্ষুধিত রানার এখানে দৌড়ে চলেছে, ক্ষুধিত রানার এখানে কি করছে না, তার এই সেই কার্যটা সম্পন্ন করার উদ্দেশ্যে দৌড়াচ্ছে। সে রানার কেমন? সে রানার হচ্ছে ক্ষুধিত, অর্থাৎ ক্ষুধার্ত, অর্থাৎ তার পেটে সেভাবে খাবার নেই। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে। ক্লান্ত শ্বাস ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। জীবনের মানে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে। ক্লান্ত, তার যে ক্লান্তির যে শ্বাস, সেটা আকাশ ছুঁয়ে গেছে, আর যে শরীর থেকে নিঃসৃত যে ঘাম, সেটা মাটি স্পর্শ করেছে। তো এখানে তার যে পরিশ্রম, তার যে পরিশ্রমের কারণে যে সৃষ্ট যে শ্বাস, তার যে ঘাম, গোটা প্রকৃতিতে যেন আচ্ছন্ন হয়ে আছে, গোটা প্রকৃতি যেন তার পরিশ্রমের সাক্ষী রয়েছে। তার এই পরিশ্রম আকাশ থেকে মাটি ছুঁয়ে যাচ্ছে, তার শ্বাস পৌঁছাচ্ছে আকাশে এবং ঘাম স্পর্শ করছে মাটিতে, মানে তার যে পরিশ্রমের ছাপ আকাশ থেকে মাটি পর্যন্ত রয়েছে। তো তারা তার এই পরিশ্রম দেখছে এবং পরিশ্রমের যেন ফলস্বরূপ বা পরিশ্রমের যেন তারা ছাপ গ্রহণ করছে। তো জীবনের সব রাত্রিকে ওরা, ওরা বলতে কারা? না কোম্পানি ঠিকাদারদের নিযুক্ত করতো, কোম্পানি ঠিকাদারদের ঠিক করতো। তারা কি করতো না, ডাক হরকরা, অর্থাৎ বিশেষ বিশেষ করে কৃষক সম্প্রদায়ের মানুষদেরকেই তারা ডাক হরকরায় নিযুক্ত করতেন ঠিকাদাররা। তারা কোম্পানির কাছ থেকে একটা টাকা পেতেন, কিন্তু সেই টাকাটারও অর্ধেকের বেশি, মানে অর্ধেকের বেশি সেই টাকাটা নিজেরা নিজেদের কাছে রেখে তারা ওই ডাক হরকরাদের খুবই অল্প সামান্য পারিশ্রমিক দিতেন, এবং এই সমস্ত পারিশ্রমিকের বিনিময়ে সেই শ্রমজীবী সাধারণ মানুষগুলো এই কার্যে প্রবৃত্ত হতো। এবং তাদের কি হচ্ছে না, কবি বলতে চাইছেন যে
এইভাবেই জীবনের বহু রাত্রিকে ওরা অর্থাৎ ঠিকাদাররা অল্প দামে কিনে নিয়েছে। এবং কি বলছে না, তারা বলতে জীবনের সব রাত্রি, মানে জীবনের সব রাত্রি, রাত্রি বলতে এমন একটা সময়, রাত্রি বলতে বোঝাচ্ছে জীবনে মানুষের একটা বিশ্রাম নেওয়ার সময়। রাত্রি মানেই হচ্ছে মানুষের একটা ক্লান্ত বা একটা দুঃখ বিসর্জন দেওয়ার সময়। নিদ্রায় গিয়ে সে নিজের দুঃখ যন্ত্রণাকে বিসর্জন দেয়, নিদ্রায় গিয়ে তার শারীরিক যে পরিশ্রম সেটার বিসর্জন দেয় এবং একটা নতুন দিনের সূচনা হয়। কিন্তু এরকম কি বলছে, সে জীবনের বহু রাত্রিকেই যেন তারা, অর্থাৎ এই কাজে যারা নিযুক্ত করেছে সে সমস্ত মানুষরা কি করেছে না, অল্প দামে কিনে নিয়েছে, তার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব কিনে নিয়েছে। এবং তার প্রিয়া, তার স্ত্রী বাড়িতে দুঃখে, অভিমানে, রাগে, অনুরাগে এক বিনিদ্র অবস্থায় রয়েছে, তার নিদ্রা হচ্ছে না এবং তার অভিমান হচ্ছে, তার অনুরাগ হচ্ছে, তার রাগ হচ্ছে যে তার স্বামী তাকে ত্যাগ করে, তার সঙ্গ না দিয়ে সে সেই রাত্রে খবরের বোঝা নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে। তো যাই হোক, আমি জানি না কেমন লাগলো তোমাদের। আজকে এই পর্যন্তই আলোচনা করলাম, আগামী ভিডিওতে বাকি অংশটা আলোচনা করব। আর যদি ভিডিওটা বা আমার বোঝানোটা ভালো লাগে তো লাইক করো এবং কেমন কী লাগলো কমেন্টে জানিও। এবং যাই হোক, পরবর্তী ভিডিওতে বাকি অংশটুকু আলোচনা করব। ধন্যবাদ, সবাই ভালো থেকো।